আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের ক্লাসে সব কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না আমরা একটু কমেন্ট করি। কমেন্টে একটু জানাও সব কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না। কমেন্টে জানাও সব কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না, একটু কমেন্টে জানাও। আমরা মেইনলি আজকে আলোচনা করব হচ্ছে পরমাণু মডেল। তো আমরা গত ক্লাসে পরমাণু মডেলের যে ইতিহাস এবং সেখান থেকে আমাদের গঠনটা কেমন হতে পারে সেটা দেখছি, এবং আজকে আমরা এখান থেকে আরেকটু এক্সট্রা জিনিস পড়ব, অর্থাৎ আমরা আরেকটু ডিপে যাব, আরেকটু সামনের দিকে যাব। আগে আমাকে কনফার্ম করো সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না। আগে সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না আমাকে একটু কনফার্ম করো। আর সবাই মাস্ট অ্যাটেন্ডেন্স দিবা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে, আচ্ছা, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা পরমাণুর যে মডেলটা কিভাবে গঠিত হয় আমরা জানি। সাধারণত কোন একটা পরমাণুর মধ্যে আমরা এখন খুব ভালো করেই জানি আমাদের পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তো আমরা একটু বলে দিই, আমাদের কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন ছাড়াও আরও বিভিন্ন ধরনের কণিকা থাকতে পারে। তাহলে প্রোটন প্লাস নিউট্রন প্লাস আদার্স পার্টিকেল। অর্থাৎ সবসময় আমাদের খালি প্রোটন এবং নিউট্রন থাকে না, আমাদের আদার্স কিছু পার্টিকেলও থাকে। আমরা আস্তে আস্তে জানবো যে আমাদের প্রোটন নিউট্রন ছাড়া আদার্স কিছু পার্টিকেলও থাকে। তবে তাদের ক্ষেত্রে আমরা যদি বলি সেই পার্টিকেলগুলার খুবই আমাদের নগণ্য টাইপসের, বা আমরা কাউন্ট না করলেও কোনো খুব একটা প্রবলেম হয় না। ওই কারণে আমরা বলি যে পরমাণুর কেন্দ্রে আমাদের সাধারণত কী থাকে, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। আর চারদিকে আমাদের বিভিন্ন যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে আমাদের কি থাকে, ইলেকট্রন থাকে। এই কক্ষপথে ইলেকট্রনগুলো আমার ঘূর্ণায়মান থাকে। এখন এই যে এই মডেলটা প্রস্তাবনা করার জন্য আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় ধরে আমাদের এটা নিয়ে পর্যালোচনা করছে, এবং প্রথমে আমাদের থমসন মডেল আসলো, এরপর হচ্ছে আমার এটার ব্যর্থতা দেখা গেল। তখন আমাদের বিখ্যাত আলফা কণা পরীক্ষা দ্বারা আমাদের মোটামুটি খুব ভালো একটা আইডিয়া পাওয়া গেল রাদারফোর্ডের মডেল। কিন্তু কথা হলো সেখানেও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। দেন আমাদের কি করা হলো, বিজ্ঞানী বোর রাদারফোর্ডের যে মডেলটা সেটার থেকে ভালো গুণগুলো নিল, মানে হচ্ছে তার ফলাফলটাকে কাউন্ট করে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে কোয়ান্টাম তত্ত্বটাকে সব ব্যবহার করে উনি নতুন করে আমাদের কি করলেন, একটা মডেল দিলেন। ওই বোরের মডেলটা হচ্ছে সর্বজন স্বীকৃত একটা মডেল, এবং ওই মডেলের ভিতর আমরা পাই হচ্ছে আমরা বোর মডেল থেকে ক্যালকুলেশন পর্যন্ত করতে পারি। এখানে কোনো একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন যে কক্ষপথে আছে ওই কক্ষপথে ইলেকট্রনটা কত রৈখিক বেগে ঘুরতেছে, এই ইলেকট্রনটার শক্তি কত, এই ইলেকট্রন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, সব আমরা কাউন্ট করতে পারি। এবার আমাদের এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে শক্তি শোষণ করবে না বিকিরণ করবে সেটাও আমরা বলতে পারি। এবং আমরা আমাদের যদি শক্তি বিকিরণ করে, আমরা জানি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসলে শক্তি যে আমাদের বিকিরণ করে, এই বিকিরণ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসলো, সে কি করবে, কিছু পরিমাণ শক্তি বিকিরিত করে দিবে। এই বিকিরিত রশ্মিগুলোর কম্পাঙ্ক আমরা এখান থেকে বের করতে পারি, এবং আমাদের এখান থেকে আমাদের তরঙ্গ সংখ্যা বের করা যায়। কারণ তোমরা জানো আমাদের এফ বার আমরা তরঙ্গ সংখ্যা বলি 1/λ। তো সব কিছুই বের করা যায়, আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারি। সেখান থেকে তোমরা অলরেডি একটা ফর্মুলা পাইছো এটা, আর এই সিরিজ বার দেবো কিন্তু 1/n² - 1/n², যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ো। এখান থেকে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে গেলো তার উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো সিরিজ পাই, যেমন বামার সিরিজ, লাইমেন সিরিজ, প্যাশন সিরিজ, পুন সিরিজ, ব্রাকেট সিরিজ। হ্যাঁ, তো আমরা অনেকগুলো সিরিজ পাই, সেগুলো আমাদের এখানে খুব একটা প্রয়োজন হয় না, জেনে রাখা জরুরি। যেহেতু কেমিস্ট্রিতে আছে তোমরা সেখান থেকে খুব ভালো করে জেনে নিবা। তো
আমরা এখানে মেইনলি আলোচনা করব হচ্ছে গঠনটা নিয়ে। সেই গঠনটা আমরা গত ক্লাস আলোচনা করছি এবং বিভিন্ন ধরনের যে ইকুয়েশনগুলো সেই ইকুয়েশনগুলো আমরা দিয়ে দিছি। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আমরা পরমাণু মডেলের কেন্দ্রে আমরা দেখছি কি ভাইয়া, কেন্দ্রে আমাদের যেটা আছে এটাকে আমরা বলতেছি কি নিউক্লিয়াস। এটাকে কি বলতেছি? নিউক্লিয়াস। এতদিন আমরা পড়ছি হচ্ছে, গত ক্লাসে আমরা পড়ছি হচ্ছে আমাদের পরমাণুর পুরো মডেলটা নিয়ে, আসলে পরমাণুটা দেখতে কেমন, সে কীভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা জেনে গেছি। যেহেতু জেনে গেছি বাইরে আমার ইলেকট্রন আছে, এবার আমার এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের গঠন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিউক্লিয়াস এর গঠন, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে না থাকে, নিউক্লিয়াস কিভাবে গঠিত হয়, সেখানে আমার কি কি হয় না হয়, সেই জিনিসগুলো আমাদের এই জায়গায় ব্যাখ্যা করতে হয়। তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে নিউক্লিয়াসের গঠন নিয়ে। সো আমরা শুরু করি, সামনের দিকে যাই একটু, আমরা নিউক্লিয়াসের গঠন নিয়ে স্টার্ট করব। একটু ওইটা আমি একটু টিস্যু পেপার নিয়ে আসি। ওকে, তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু এটাই, নিউক্লিয়াসের গঠন। তো আমরা নিউক্লিয়াসের গঠন নিয়ে আমরা আজকে মেইনলি ডিসকাস করব। সো শুরু করা যাক। আচ্ছা, আমরা এটা জানি হচ্ছে গত ক্লাসে আমরা বলছিলাম হচ্ছে আমাদের যখন নিউটন আবিষ্কার করে, স্যাডউইক নিউটন আবিষ্কার করে 1932 সালে, সেই নিউটন আবিষ্কার করার পরে হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ একটা তত্ত্ব দিল যাকে আমরা বলি প্রোটন নিউট্রন তত্ত্ব। তাকে আমরা কি বলছিলাম? প্রোটন নিউট্রন তত্ত্ব। এটা দিছে বিজ্ঞানী হাইজেনবার্গ, প্রোটন নিউট্রন তত্ত্ব। মানে এর আগে সবাই ধারণা করছিল হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং ইলেকট্রন আছে, কিন্তু আমরা দেখলাম হাইজেনবার্গ প্রমাণ করে দিছে অনিশ্চয়তা নীতির মাধ্যমে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে পারে না। দ্যাট মিনস নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রনের স্থান নাই, ইলেকট্রনের স্থান নিউক্লিয়াসের বাইরে। এখন তাহলে নিউক্লিয়াসটা কি দিয়ে গঠিত? বিজ্ঞানী হাইজেনবার্গ প্রমাণ করে দিল প্রোটন এবং নিউট্রন দিয়ে হচ্ছে আমার নিউক্লিয়াসটা গঠিত। সো হাইজেনবার্গের মত অনুযায়ী আমাদের যদি কোনো একটা নিউক্লিয়াস থাকে, সো উই ক্যান সে দ্যাট দিস ইজ এ নিউক্লিয়াস। এটা হচ্ছে আমার একটা পরমাণুর কোন একটা নিউক্লিয়াস। যদি আমার এটা নিউক্লিয়াস হয় তাহলে উনি বললো প্রত্যেকটা পরমাণুতে আমাদের প্রোটন এবং নিউট্রন থাকবে। তবে বললো থাকবে, তবে আমাদের প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে উইথাউট হাইড্রোজেন। তাহলে উনার মতামতটা কি? বিজ্ঞানী হাইজেনবার্গ বললেন, বিজ্ঞানী হাইজেনবার্গের মতামতটা হলো এমন, হাইড্রোজেন বাদে সকল পরমাণুর নিউক্লিয়াস কি দিয়ে গঠিত? সকল পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং মেইনলি প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত। এখন আমরা জানি হচ্ছে ইলেকট্রন যা আমাদের যতগুলো ইলেকট্রন আছে তার সমকক্ষ প্রোটন আমাদের থাকে, যার কারণে আমাদের দেখা যায় কি ইলেকট্রনের সমকক্ষ প্রোটন থাকার কারণে পরমাণুটা হচ্ছে আমার নিষ্ক্রিয় আর প্রোটনটা হচ্ছে আমার ধনাত্মক। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমার এখানে যে পরমাণুর ভিতর যে প্রোটনগুলো আছে এই প্রোটনগুলোর মধ্যে আবার নিউট্রন আসলো, এখন নিউট্রনের কারণে কি আমাদের এখানে আধানের পরিবর্তন হবে না? না ভাইয়া। কেন? আমরা জানি নিউট্রন মানে কি, নিউট্রনটা হচ্ছে আমার নিউট্রাল, সেটা হচ্ছে চার্জহীন। যেহেতু এটা চার্জহীন তাহলে চার্জের উপর এর কোনো প্রভাব নাই। তাহলে আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রে আমাদের প্রোটন এবং নিউট্রন আছে। প্রোটন এবং নিউট্রন যদি থাকে তাহলে এই প্রোটনের আধান ধনাত্মক আর ইলেকট্রনের আধান ধনাত্মক, তারা একজন আরেকজনকে নিউট্রাল করে দেয় সমান সংখ্যক হওয়ার কারণে। আয়নিত হলে সেটা ভিন্ন কথা। ইন জেনারেল আমাদের কি হয়, আয়নিত যদি না থাকে, যেমন তুমি সোডিয়ামের ক্ষেত্রে আমার ভিতরে বাইরে সেম, কিন্তু তুমি যদি বলো Na+ সোডিয়াম আয়ন, সেক্ষেত্রে তো সেম না। সো আমরা কোন একটা পরমাণুর ক্ষেত্রে বলতেছি, আয়নের ক্ষেত্রে বলতেছি না। আমি পরমাণু মডেল বলতেছি, আয়নের মডেল পড়তেছি না। তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যা সেম থাকে, আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউট্রন চার্জিং হওয়ার কারণে এটার উপর চার্জের কোনো প্রভাব নাই। সো ওভারঅল আমরা বলতে পারি পরমাণু হচ্ছে নিউট্রাল। এখন হচ্ছে প্রোটন নিউট্রন ছাড়াও এর ভিতরে আরো বিভিন্ন ধরনের কণিকা থাকতে পারে। তাহলে আমি আবার রিপিট করতেছি, পরমাণুর নিউক্লিয়াস নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। সেই নিউক্লিয়াসের ভিতর আমাদের বিজ্ঞানী হাইজেনবার্গ প্রমাণ করে দিছে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে পারে না, এবং উনি আমাদেরকে বলে দিছে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে, যেখানে নিউট্রনের কোনো চার্জ নাই, এটাও উনি বলিয়াছেন। যার কারণে আমরা বলি আমাদের
নিউক্লিয়াসের যে আমাদের গঠনটা, ওই নিউক্লিয়াসের গঠনের ভিতরে আমাদের প্রোটন এবং নিউট্রন থাকে। আর নিউক্লিয়াস হচ্ছে আমার কেমন ধনাত্মকধর্মী, কারণ এখানে প্রোটন আছে এবং নিউক্লিয়াসের আধানটা কার উপর ডিপেন্ড করতেছে, সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে প্রোটন সংখ্যার উপর। তাহলে আমরা বলতে পারি প্রোটন সংখ্যার উপর সব কিছু ডিপেন্ড করে। তাহলে আমি আবারও বলতেছি কিসের উপর ডিপেন্ড করে, প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়াটা। এবং সত্যি কথা বলতে আমাকে এটাও জেনে রাখতে হবে আমাদের শুধু প্রোটন নিউট্রন ছাড়াও আরও কিছু ধরনের এক্সট্রা কণিকা থাকতে পারে, যেগুলো আমরা বিভিন্ন সময় আমরা ব্যাখ্যা করতে পারি। এবার আসি, প্রথমে বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা। যদিও তোমাদের অনেক কিছু জানা, বাট আমি কিছু কিছু জায়গায় তোমাকে ভালো করে বলবো যেগুলো হচ্ছে তোমরা হয়তো কেমিস্ট্রিতে ফোকাস করো নাই। যেমন এই জিনিসগুলো তোমরা নাম জেনে জেনে এগুলো বলো নাই, তো আশা করি এখন তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি কেমিস্ট্রিতে কোনো কনফিউশন থেকে থাকেও, আশা করি এখানে আর কোনো কনফিউশন থাকবে না, যদিও ওইখানে তোমরা আমার থেকে ভালো জানো। তাহলে বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, যদি এতটুকু হয় এবার আমরা একটু সামনের দিকে যাই। ওকে, এখন এই প্রোটন নিউট্রনটা আমাদের শুধুমাত্র যে নর্মাল কেসে প্রযোজ্য তাও না। এই আমার প্রোটন নিউট্রন যে আমাদের অনুকল্প, এই প্রস্তাবটা, এই প্রোটন নিউট্রন যে তত্ত্বটা, এই তত্ত্বটা আমার তেজস্ক্রিয়তার ক্ষেত্রেও সত্য। কার ক্ষেত্রে সত্য ভাইয়া? তেজস্ক্রিয়তার ক্ষেত্রেও সত্য, তেজস্ক্রিয়তা। এখন হচ্ছে ভাইয়া আমাদের তেজস্ক্রিয়তা নিয়ে আমাদের পুরো একটা টপিকস আছে, আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আজকে আলোচনা করব। তবে শুরুতে একটা কথা বলে রাখি, আমাদের শুরুতে বলতে হলে আমি এভাবে বলবো ভাইয়া, তোমার মনে করো কোনো একটা নিউক্লিয়াস আছে, ওকে, এই নিউক্লিয়াসে তুমি চিন্তা করে দেখো, তোমার ইলেকট্রন সংখ্যা যত বাড়ে, ইলেকট্রন সংখ্যা যত বাড়ে আমরা বলতে পারি প্রোটন সংখ্যা তত বাড়ে। আর আমরা জানি আমাদের প্রোটনের সাথে আমাদের কি থাকে, নিউট্রনও থাকে। তাহলে আমরা বলতে পারি এখানে অনেকগুলো আমাদের প্রোটন আছে, অনেকগুলো প্রোটন আছে, অনেকগুলো প্রোটন আছে, অনেকগুলো প্রোটন আছে, অনেকগুলো প্রোটন আছে। এবং এই প্রোটনগুলোর মাঝখানে মাঝখানে আমাদের কি আছে, নিউট্রনও আছে, নিউট্রনও আছে, নিউট্রনও আছে, নিউট্রনও আছে, নিউট্রনও আছে। তাহলে প্রোটন নিউট্রন। এখন একটু খেয়াল করে দেখো, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা যত বাড়বে, দ্যাট মিনস আমাদের ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কারণ ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা পরস্পর সমানুপাতিক। তাহলে প্রোটন সংখ্যা যত বাড়ে আমার নিউক্লিয়াসটা, তাহলে সিম্পল চিন্তা করে দেখো আমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বাড়তেছে। এখন আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই নিউক্লিয়াসে যা যা আছে প্রোটন, নিউট্রন এবং আদার সবগুলাকে মিলে সবগুলোকে বলা হয় নিউক্লিয়ন। কি বলা হয়? নিউক্লিয়ন। সো নিউক্লিয়ন বললে আমরা বুঝবো নিউক্লিয়াসের ভিতরে যা যা আছে, এমন নয় যে শুধু প্রোটন নিউট্রন। অনেকে এটা মনে করে, না, প্রোটন প্লাস নিউট্রন এটা নিউক্লিয়ন না। নিউক্লিয়ন মিনস হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যত কিছু আছে সবকিছু হচ্ছে নিউক্লিয়ন। কারণ প্রোটন নিউট্রন ছাড়া আরো বিভিন্ন ধরনের কণিকা আছে, সব কিছু মিলে হচ্ছে নিউক্লিয়ন। তবে সাধারণত আমাদের ওই কণিকাগুলো আমরা কাউন্ট করি না, তখন বলতে পারি প্রোটন এবং নিউট্রন। এবার আসো তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে যখন তোমার মনে করো, আমাদের এখন মাথায় একটা কনসেপ্ট আসতে পারে না ভাইয়া, আমাদের প্রোটন ও ধনাত্মক, প্রোটন নিউট্রন আমি বুঝলাম ভাইয়া, নিউট্রন নিউট্রাল, তার কোনো চার্জ নাই, সো তারা কাউকে আকর্ষণ বিকর্ষণ করে না। কিন্তু আমার যে ভাইয়া প্রোটনগুলো আছে, এই প্রোটনগুলো তো একটা আরেকটাকে বিকর্ষণ করবে, কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ, একটা তো আরেকটাকে বিকর্ষণ করবে। জি ভাইয়া করবে। এরকম যতগুলো প্রোটন আছে দুইটা দুইটা করে সবাই বিকর্ষণ করবে না? জি ভাই আমাদের দুইটা দুইটা করে সবাই আমাদের কি করবে, সবাই আমাদের বিকর্ষণ করবে। এখন আমার প্রশ্ন হলো, এরা যদি এভাবে বিকর্ষণ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, তাহলে তুমি বুঝতেই পারতেছো বিশাল একটা আমাদের শক্তির সৃষ্টি হবে। মানে তাদের মধ্যে বিকর্ষণ বল বাড়তেছে, প্রোটন যত বাড়বে বিকর্ষণ বল তত বাড়বে। তাহলে আমার সাময়িক মনে একটা প্রশ্ন আসতেই পারে, ভাইয়া এই নিউক্লিয়াস একটা ছোট জায়গা, এই জায়গার মধ্যে যখন প্রোটন সংখ্যা বাড়তেছে, তাহলে প্রোটন সংখ্যা 3টে হলে তারা একজন আরেকজনকে যে পরিমাণ ধাক্কাধাক্কি করবে, প্রোটন সংখ্যা 5টা হলে ধাক্কাধাক্কি আরও বাড়বে, প্রোটন সংখ্যা 10টা হলে ধাক্কাধাক্কি আরও বাড়বে, 20টা হলে ধাক্কাধাক্কি আরও বাড়বে, 50টা হলে ধাক্কাধাক্কি আরও বাড়বে। জি ভাইয়া, এভাবে প্রোটন সংখ্যা যত বাড়বে তাদের মধ্যে ধাক্কাধাক্কি তত বাড়বে। এখন তুমি বলো ভাইয়া, একটা পলিথিনের ভিতর যদি তুমি 10টা পোলাপাইনকে ঢুকাইয়া ওদেরকে বলো যে তোমরা এখানে মারামারি করো, তুমি বলো 10টা পোলাপাইন মারামারি করলে পলিথিনের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া পড়বে, 20টা পোলা মারামারি করলেও এর থেকে বেশি প্রতিক্রিয়া হবে না? অবশ্যই ভাইয়া, সিম্পল কথা। বেলুনে ফু দিলে তুমি বুঝবা, বেলুনের ভিতর বাতাস বেশি দিলে কিন্তু ঝামেলা আছে, ফাইটা যায়। ওই কারণে বেলুনের ভিতর বাতাস কম দিতে হয়, মাঝে মধ্যে বাতাস না দিলেও চলে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো,
এই যে আমাদের প্রোটনগুলো বিকর্ষণ করতেছে, প্রোটন সংখ্যা যত বাড়বে আলটিমেটলি আমার এখানে এদের মধ্যে বিকর্ষণ বেড়ে যাবে। তাহলে বিকর্ষণ বাড়লে তার প্রতিক্রিয়াটা কার উপর পড়বে? এই নিউক্লিয়াসের যে আমাদের আবরণ, এই আবরণের উপর পড়বে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া এরা পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে কেন এরা আবদ্ধ থাকে? সোজাসাপটা হিসাব ভাইয়া, আমাদের প্রোটন তো পরস্পর বিকর্ষণ করে, কিন্তু কেন এরা নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ থাকে, বের হয়ে যেতে পারে না? উত্তর হলো হ্যাঁ, উত্তর হলো না। কেন? দেখো এরা পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বাইরে কিন্তু আমার নিউক্লিয়াসের একটা আবরণ আছে, এই আবরণের একটি স্ট্রেংথ আছে। আমি বেলুনে ফু দিলাম, বেলুনের একটি স্ট্রেংথ আছে, ফু দিতে 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 ফু 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 করতে করতে যদি তুমি অতিরিক্ত দিয়ে দাও একসময় বেলুনটা ফেটে যাবে। অর্থাৎ বেলুনের যে উপরের পৃষ্ঠটা তার একটা ক্যাপাসিটি আছে কতক্ষণ পর্যন্ত তোমার ফিটেপিটিগুলো সহ্য করবে। সো কেউ আমার আনলিমিটেড সহ্য করতে পারে না। যখন দেখলো তুমি অতিরিক্ত ফিটেপিটি করতেছো, বেশি কাহিনী করতেছো, তুমি মারামারি বেশি করতেছো, তখন এটা ফেটে যাবে। তাহলে আলটিমেটলি জানালাটা কোন জায়গা হবে? আমাদের নিউক্লিয়াসের মধ্যেও তার একটা শক্তি আছে যার মাধ্যমে সে এদেরকে আগ্রায় ধরে রাখছে, বাট অতিরিক্ত হলে তখন আর পারে না। এই যে যার কারণে এটা ধরে রাখে তাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। তাকে আমরা বলি কি? সবল নিউক্লিয় বল। ফার্স্ট ইয়ারে পড়ছিলা, ইভেন আধুনিক পদার্থবিজ্ঞানও পড়ছো, সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের কারণে পারে। কিন্তু কথা হচ্ছে এই বল তো আমার নির্দিষ্ট ভাইয়া, জি ভাইয়া নির্দিষ্ট। এখন এই বলটা নির্দিষ্ট, ঠিক আছে, এখন বিকর্ষণ করতেছে প্রোটন সংখ্যা বাড়তেছে, কিন্তু এটা তো একটা লিমিটেশন আছে, জি ভাইয়া। যখন দেখা যায় মোটামুটি 82 বা 83 উপরে উঠে যায়, 82 বা 83 থেকে বেশি হয়ে যায়, তখন দেখা যায় এখান থেকে কি হয়, আর এটা ধরে রাখতে পারে না, নিউক্লিয়াসটা ফেটে যায়। এই নিউক্লিয়াসটা ফেটে এখান থেকে বিভিন্ন ধরনের কণা নির্গত হয়, যাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। একটু ওয়েট প্লিজ। আমি এখানে আসছিলাম তো। আচ্ছা ঢুকবি? মঙ্গলবারে ক্লাস দিচ্ছিস তো? আমার তো কিছু দশ নেই। মঙ্গলবারে আমি দিচ্ছি শিডিউল। মঙ্গলবার শিডিউল দিবি যে কি নিয়ে কি? ওইটা আমি ছবি তুলে দিয়ে দেবো। আচ্ছা ওকে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখি। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, 82 বা 83 উপরে হলে তখন আমরা বলতেছি ভাইয়া এটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয়, মানে আমাদের তখন এটা ফেটে যায়। এই ফেটে গেলে এখান থেকে বিভিন্ন ধরনের কণা নির্গমন হয়, যাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। কি বলি? তেজস্ক্রিয়তা। এই কণা যে নির্গত হয়, এটা যখন ফেটে গেল, এই ফেটে গিয়ে বিভিন্ন ধরনের কণা নির্গত হলো, এখানে আমরা নাম দিই আলফা, বিটা, গামা, বিভিন্ন ধরনের কণা নির্গত হয়। এই যে বিভিন্ন ধরনের কণা নির্গত হয়, এটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। এবং একটু পরেই দেখবো তেজস্ক্রিয় রশ্মি 3 ধরনের, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এখন আমাদের দেখো এই যে এখানে একটা জিনিস আছে বিটা, এই বিটাটা সৃষ্টি, আমাদের বিটাটার মেইন কারণ হচ্ছে ইলেকট্রনের নির্গমন। কিসের নির্গমন? ইলেকট্রনের নির্গমন। এই বিটাটা মানে হচ্ছে ইলেকট্রনের নির্গমন। এই ইলেকট্রনের নির্গমনটাকে আমরা সাধারণত বলি বিটা। এখন এই বিটা ইলেকট্রনের নির্গমনটাকে আমরা বলতেছি বিটা, এবং এই ক্রমাগত ইলেকট্রন চলে যাওয়া এটাকে আমরা বলছি বিটা ক্ষয়। এটাকে আমরা বলি কি? বিটা ক্ষয়। তাহলে পরমাণু যখন আমাদের নিউক্লিয়াসটা যখন ভেঙে যায়, এই নিউক্লিয়াসটা ভাঙলে ভালো করে খেয়াল করো, নিউক্লিয়াসটা যখন ভেঙে যায় তখন আমাদের কি হয়, এখান থেকে আমাদের নিউক্লিয়াসটা ভেঙে গেলে এখান থেকে ইলেকট্রন নির্গমন হতে পারে। ইলেকট্রন নির্গমনটাকে আমরা বলতেছি বিটা ক্ষয়। এর মানে নিউক্লিয়াস ভাঙলেই আমাদের কি হয়? বিটা ক্ষয় হয়। এখন আমার মনে একটা প্রশ্ন রয়, ভাইয়া এখানে তো কোনো আমার ইলেকট্রন ছিল না, আপনি কেমনে বলতেছেন নিউক্লিয়াসের ভিতরে থাকে না কোনো ইলেকট্রন, কিন্তু আপনি বলতেছেন আমার ইলেকট্রন হয়টা আমার নির্গমন? এটা তো আমাদের কোনো কথার সাথে মিলে না। এরকম প্রশ্ন আসে না ভাইয়া? আমি 100% কনফার্ম বলতেছি ভাইয়া, এটা ভাঙলে এখান থেকে বিটা ক্ষয় হয় ভাইয়া, বিটা ক্ষয় হয় ভাইয়া। এদিকে দেখো সাইয়া। কিন্তু কথা হচ্ছে ভাইয়া এই ইলেকট্রনটা কোথায় যাই আমি দেখবো, তাহলে একটু বলেন। এখন কথা হচ্ছে ভাইয়া এই ইলেকট্রনটা তাহলে কোত্থেকে আসছে? আমার কথা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি দেখলাম যে ইলেকট্রনটা আসছে, ইলেকট্রনটা কোত্থেকে আসছে? তখন যাইয়া বিজ্ঞানী হাইজেনবার্গ বলে দিল তোমার কোনো টেনশন নাই, সাথে আছে হাইজেনবার্গ ভাই। তখন আমাদের হাইজেনবার্গ বলল দেখো তোমাদেরকে আমি বলার সময় বলছিলাম খালি প্রোটন আছে বলি নাই, নিউক্লিয়াসে নিউট্রনও আছে। এই নিউট্রনটা আমাদের কি করে, এই যে নিউট্রনটা আছে যখন এটা ভেঙে যায়, এই নিউট্রনটা ভেঙে যায়, এবং নিউট্রন ভেঙে কি হয়, নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন সৃষ্টি করে। এবার দেখো প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, দুইজনে মিলে কি হয়? নিউট্রাল না?
এক কথায় নিউট্রন মানে হচ্ছে নিউট্রাল একটা কণা, সেটা আমার একটা প্রোটন এবং একটা ইলেকট্রন দুইটাকে একসাথে করলে সেটাকে আমরা নিউট্রাল বলতেই পারি। এবং আসলে হয় কি, যখন আমার এটা ভেঙে যায়, ভেঙে গেলে এই নিউট্রনটা ভেঙে প্রোটন হয়, নিউট্রনটা ভেঙে ইলেকট্রন হয়, কারণ সে তো নিউট্রাল, একটা পজিটিভ দিল একটা নেগেটিভ দিল। এই যে প্রোটনটা, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনের নির্গমনটাকে আমরা বলতেছি বিটা, এবং এই বিটা যে ক্রমাগত নির্গমন এটাকে আমরা বলতেছি বিটা ক্ষয়। এবং তুমি এটাও দেখবা এখান থেকে ম্যাক্সিমাম যেগুলো বের হয় সেগুলো হচ্ছে আলফা। তাহলে আলফাটা কি, এই যে এতক্ষণ অলরেডি আমি জেনে গেছি ভাইয়া, বিটা মানে হচ্ছে নেগেটিভ, বিটা মানে কি নেগেটিভ। তাহলে আলফাটা কি, আলফা মানে হচ্ছে পজিটিভ। এবার দেখো পজিটিভ কিন্তু অনেক বেশি নির্গত হয়, বেশিগুলো কোত্থেকে আসে, এই যে ভাইয়া বেশিগুলো কোত্থেকে আসে, অলরেডি কিছু প্রোটন আমার আছে, এক্সট্রাগুলো কোত্থেকে আসছে, ওই যে নিউট্রন ভেঙে ভেঙে তোমাকে ইলেকট্রন দিল, এই নিউট্রন কিন্তু ভেঙে খালি ইলেকট্রন দেয় নাই, নিউট্রনটা ভেঙে প্রোটনও দিছে ইলেকট্রনও দিছে। এই যে প্রোটন যেটা তুমি দেখতেছ, এই প্রোটনটা হচ্ছে আমাদের এক্সট্রা আসলো, ওই প্রোটন আগের প্রোটন সব বেড়াইয়া ভাঙ্গা সুইরাইয়া আমাদের এলোমেলো হয়ে যায়। তাহলে বুঝতেই পারতেছ আমাদের নিউক্লিয়াসটা কেমন রয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, ওভারঅল একটা কথা, এগুলো তোমাকে এভাবে কেউ বুঝাবে না, ইভেন তোমার কেমিস্ট্রি স্যারও না। দেখো তাহলে প্রোটন নিউট্রন তত্ত্বে বললাম যে কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন। এখন আমার কথা হচ্ছে এটাকে আমরা একসাথে বলি নিউক্লিয়ন। বিজ্ঞানী হাইজেনবার্গ বললো হাইড্রোজেন বাদে বাকি সবগুলোর নিউক্লিয়াস আমাদের প্রোটন এবং নিউট্রন আছে। নিউট্রন শুধুমাত্র নাই হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন একটি মাত্র প্রোটন এবং একটি মাত্র ইলেকট্রন দ্বারা গঠিত, আর সবার জন্য নিউট্রন আছে, শুধু হাইড্রোজেনের জন্য নাই। এবার আমার কথা হচ্ছে এই যে উপায় প্রোটন এবং নিউট্রন তত্ত্ব, এটা আমার তেজস্ক্রিয়তার মধ্যে অ্যাপ্লাই করা যায়। এবার তেজস্ক্রিয়তার মধ্যে যখন তুমি যাবা, তেজস্ক্রিয়তা মানে কি, আমাদের সবল নিউক্লিয় বল যখন আমাদের বিকর্ষণ বলটাকে আর ধরে রাখতে পারে না, আমাদের তখন এটা দুর্বল হয়ে যায়, তখন আমি তাকে বলি দুর্বল নিউক্লিয় বল, তখন এটা ভেঙে যায়। নিউক্লিয়াস যখন ভেঙে গেলে সেখান থেকে আমার আলফা বিটা গামা কণা নির্গত হয়। এই যে আলফা বিটা গামা কণা নির্গত হয়, বিটাটাকে আমরা বলতেছি ইলেকট্রনের নির্গমন। এখানেই আমার প্রশ্ন আসে ভাইয়া, আপনি একটু আগে আমাকে বললেন আমাদের এখানে প্রোটন এবং নিউট্রন আছে, কোনো ইলেকট্রন থাকতে পারে না, বিজ্ঞানী হাইজেনবার্গ নিজেও বলে দিয়েছে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। তাহলে আপনি কেমনে বললেন এখান থেকে ইলেকট্রন নির্গমন হয়? এই যে ইলেকট্রনটা নির্গমন হয় তাকে আমরা বলি বিটা ক্ষয়। এখন আমার বিটা যে ক্ষয় হলো ভাইয়া, আমি বুঝলাম বিটা ক্ষয় হয়েছে, কিন্তু কেন হয়েছে, ইলেকট্রন তো আমার এখানে নাই। হ্যাঁ, তাহলে এটা কোত্থেকে আসছে সেটা আমি জানতে চাই। সেটা জানার জন্য আমি হাইজেনবার্গের কাছে যাই। সে হাইজেনবার্গ আমাকে বলে, রে ভাই আমার এখানে ইলেকট্রন নাই, কিন্তু আমার এখানে নিউট্রন ভাই আছে, সেই নিউট্রন ভাই আমার ভাঙ্গিয়ে আছে, ওই নিউট্রন ভাই ভাঙ্গিয়ে আমাকে প্রোটন এবং ইলেকট্রন দিয়ে আছে, সেই ইলেকট্রনটা আমার এখানে ক্ষয় হইয়াছে, যাকে আমরা বিটা ক্ষয় বলতেছি। আর বাকি প্রোটনগুলো তো আমার প্রোটনের মতো নির্গত হয়, আর যেগুলো নিউট্রন ভাঙে না সেগুলো হচ্ছে নিউট্রাল গামা রশ্মি। আশা করি আমি বুঝাইতে পারছি। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? আমি গোড়া থেকে বোঝানোর ট্রাই করতেছি, কারণ তোমাদের অনেকের এসব জায়গায় কনফিউশন থাকে। হ্যাঁ, সায়েন্স জিনিসটা খুব ভালো করে পড়তে হয়, ডিপলি পড়তে হয়। বলো এতটুকু আমরা বুঝছি কিনা? পড়বা আমার কাছে কেমিস্ট্রি পড়বা? কেমিস্ট্রি শুরু করে দিব নাকি? বলো কেমিস্ট্রি পড়ানো শুরু করবো নাকি? কেমিস্ট্রি পড়াইলে পড়বা? কয়জনে পড়বা দেখি কেমিস্ট্রি পড়াইলে? তন্ময় দাস নিউক্লিয়ন, তন্ময় দাস নিউক্লিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে সবগুলো মিলে হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে সবগুলো মিলে হচ্ছে নিউক্লিয়ন। ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করলো আলফা গামা কি ক্ষয় হয় না? আরে আমরা একটু পরে পড়বো, আমরা তেজস্ক্রিয়তা এখনো যাই নাই তো। তেজস্ক্রিয়তা আমরা এই তিন ধরনের রশ্মি পাই। তবে বিটা আমাদের ইলেকট্রন যে ক্ষয় হয় এটাকে আমরা স্পেশালি নাম দিচ্ছি বিটা ক্ষয়, কারণ এটা আমাদের খুব বেশি কাজে লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্টগুলা। এবার এখানে একটা কথা আছে, এখানে আরেকটা জিনিস তোমাকে জেনে না রাখলে নয়। বিজ্ঞানী পাউলি পড়ছো না তোমরা? পাউলির বর্জন নীতি পড়ছো না? আমাদের বিজ্ঞানী পাউলি
বিজ্ঞানী পাউলি যেটা বললো, পাউলির মতবাদে বিজ্ঞানী পাউলি আরেকটা মতবাদ দিল। উনি বলল আমাদের যে তোমরা বলতেছো নিউট্রনটা ভেঙে, তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমি একটু তোমাকে স্পেশালি করে দিই, স্পেশালি আরেকটু অন্যভাবে করে দিই। সেটা হচ্ছে হাইজেনবার্গ কি বলছে, তাহলে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় যখন হয়, এখান থেকে 3 ধরনের রশ্মি হয়, আলফা বিটা গামা, আমরা একটু পরে দেখব। এখানে বিজ্ঞানী হাইজেনবার্গ বলতেছে নিউট্রনটা ভেঙে প্রোটন এবং ইলেকট্রন হয়। আর বিজ্ঞানী পাউলি বলতেছে নিউট্রন ভেঙে শুধুমাত্র প্রোটন এবং ইলেকট্রন হয় না, তার সাথে আমার নিউট্রিনো থাকে, নিউট্রিনো নামক আরেকটা কণা থাকে, হ্যাঁ। এবং এই নিউট্রিনোটাকে হচ্ছে আমাদের মেইনলি, এটা হচ্ছে আধানহীন, এর কোনো আধান নাই, এটা হচ্ছে আধানহীন, এর কোনো আধান নাই, এবং এটা হচ্ছে ভরহীন, এর কোনো ভর নাই, যার কারণে আমরা বলতে পারি এটা আর এটা প্রায় সেম কথা। এই নিউট্রিনো নামে একটা কণা নির্গত, এটা হচ্ছে বিজ্ঞানী পাউলির মতবাদ। বিজ্ঞানী পাউলি বলতেছে এটা নিউট্রনটা ভেঙে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রিনো নামে একটা কণা সহ নির্গত হয়। নিউট্রিনো নামে আমাদের আর একটা কণা নির্গত হয়। এছাড়া আরও অনেক ধরনের কণা থাকতে পারে, এবং যেমন আমাদের মহাজাগতিক রশ্মি নামে একটা রশ্মি আছে। এই মহাজাগতিক রশ্মি থেকে আমরা যেটা জানতে পারি, এখান থেকে আবার মেসন নামে একটা কণা নির্গত হয়। কি নির্গত হয়? মেসন নামে একটা কণা নির্গত হয়। তো এই ধরনের আরও অনেকগুলো পার্টিকেল থাকতে পারে ছোটোখাটো। সাধারণত মেইনলি কী কী থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। আর আমাদের এখানে আলাদা দেখো, নিউট্রনটা ভেঙে আমাকে নিউট্রিনো দে, মেসন দে, হ্যাঁ, অনেক ধরনের কণা এক্সট্রা করে দে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে আমাদের নিউট্রনটা কিভাবে ভাঙে। অর্থাৎ তাহলে আমরা এটা জানবো, আমাদের হাইজেনবার্গ বলছে এটা, পাউলি বলছে এটা, এতটুকু জানলে হবে, এর বেশি জানার কোনো দরকার নাই। এবার আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াসের সংকেত, অর্থাৎ একটা নিউক্লিয়াসকে কিভাবে প্রকাশ করে সেটা তোমরা 9-10 থেকেই জানো। আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াসের সংকেত। এই নিউক্লিয়াসের সংকেত কিভাবে প্রকাশ করে সেটা তোমরা 9-10 থেকে জানো। আমরা কিন্তু আয়ন নিয়ে কাজ করবো না, আমরা শুধু পরমাণু নিয়ে কাজ করবো। সো আয়নের কনসেপ্টটা আমার এখানে থাকবে না। তাহলে আমরা ধরে নিলাম কোন একটা মৌল হচ্ছে আমাদের এক্স, এদিকে থাকে এ, এদিকে থাকে আমার জেড। এভাবে প্রকাশ করতে পারি। এক্স মৌলের নিউক্লিয়াসে এ সংখ্যক সামথিং আছে, জেড সংখ্যক সামথিং আছে। অথবা এটাকে অনেক সময় আমাদের অন্যভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমাদের এক্স, এদিকে আছে জেড, এদিকে আছে এ। অথবা এটাকে অনেক সময় অন্যভাবে প্রকাশ করা হয়, এখানে এক্স আমাদের এদিকে আছে এ, এদিকে আছে জেড, এদিকে আছে আমাদের এন, নিউট্রন। তাহলে আমাদের মেন কথা হচ্ছে যে কোনোভাবে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এখন আমাকে জানতে হবে ভাইয়া কোন জিনিসটা দ্বারা আমাদের কি মিন করে, ভাইয়া এ দ্বারা কি মিন করে, জেড দ্বারা কি মিন করে, এগুলো আমাকে একটু করে জানতে হয়। তাহলে আমরা দেখি, তোমরা নিজেরা বলো তো এ মানে কি, যে কমেন্টে তোমরা বলো এ মানে কি, কমেন্টে দেখি শুনি, তোমাদের কমেন্ট দেখি শুনি। এ মানে কি? বলো এ মানে কি, জেড মানে কি, শুনি তোমাদের থেকে শুনি একটু, তোমরা কতটুকু জানো, যদি এটা ছোটো বাচ্চার প্রশ্ন। ঠিক আছে, সবার আনসার হচ্ছে আমরা এখানে না লিখি উপরে লিখি। এ মানে হচ্ছে আমাদের বর সংখ্যা, জেড মানে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, যাকে আমরা প্রোটন সংখ্যাও বলতে পারি আমাদের। এরপর হচ্ছে আমাদের এন মানে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা, কি নিউট্রন সংখ্যা। এবং নিউট্রনটা বের করা হয় এ মাইনাস জেড দিয়ে, বর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাই। ফর এক্সাম্পল আমরা নিলাম একটা মৌল কার্বন। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, এখান থেকে আমরা যেটা বলতে পারবো ভাইয়া কার্বনের ভর সংখ্যা কত? কার্বনের ভর সংখ্যা হচ্ছে আমাদের 12, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। আমরা এখান থেকে বলতে পারবো পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 12। এখান থেকে আমরা বলতে পারবো পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 12,
আর নিউট্রন সংখ্যা হচ্ছে 6। কীভাবে নিউট্রন বের করলাম? 12 - 6 সমান হচ্ছে নিউট্রন সংখ্যা, 12 - 6 সমান হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা, যেটা হচ্ছে আমাদের 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা দেখালাম এই তিনভাবেই প্রকাশ করা যায়। এই তিনভাবে আমরা প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। সো যেভাবে তুমি প্রকাশ করো কোনো সমস্যা নাই। আর আমাকে এখানে জাস্ট আমাদের সর্বজন স্বীকৃত নিয়ম হচ্ছে এটা, আর অন্যগুলো হচ্ছে পুরাতন নিয়ম। আমরা সাধারণত এই নিয়মটাই ফলো করি। তবে আমার বাকি যে দুইটা নিয়ম, সেই দুইটা নিয়মেও আমার নিউক্লিয়াসের সংকেতটা দেওয়া যায়। তাহলে যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। ওকে ওকে, যদি আমরা পারি তাহলে আমাদের এতটুকু শেষ, এর বেশি আমাদের জানার কোনো প্রয়োজন নাই। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা এতটুকু জানলাম। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াসের সংকেতটা কীভাবে, তোমরা কেমিস্ট্রি দিকে জানো। আমার এই যে জাস্ট দায়িত্ববোধ থেকে আমি জাস্ট বলে দিলাম। হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো কথা বলার কোনো কারণ নাই, ইচ্ছাও নাই, আমি এগুলো পারিও না। তো আমরা আসি, এবার আমরা যে কাজটা করব, এবার আমরা করবো হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। কি বের করব? নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করব। নিউক্লিয়াসের ব্যাসার্ধ কোন একটা পরমাণু, ওই পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধটা আমরা বের করব। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, নিউক্লিয়াসের ব্যাসার্ধটা মেইনলি আমার কি মিন করে। হ্যাঁ, নিউক্লিয়াসের ব্যাসার্ধটা আমাদের কি মিন করে, তো একটু ভালো করলে তুমি ভালো করে দেখলেই তুমি বুঝবা। সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটাই হচ্ছে আমার নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এখন হচ্ছে দেখো, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধটাকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করতেছি। এই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা মেইনলি ডিপেন্ড করে কার উপর জানো? নিউক্লিয়াসের ব্যাসার্ধটা ডিপেন্ড করা হচ্ছে পরমাণুর ভিতরে আমাদের কতগুলা প্রোটন নিউট্রন আছে। এক কথায় আমরা বলতে পারি এই আরটা আমাদের এর উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে। এই মানে তো আমরা জানি ভর সংখ্যা, আমরা জানি হচ্ছে এ থেকে জেড বাদ দিলে আমরা পাচ্ছি নিউট্রন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই সমান হচ্ছে জেড প্লাস নিউট্রন। এর মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এর মানে এটাকে আমরা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যাও বলতে পারি। এখন হচ্ছে এই যে এ বলতে আসলে পুরো নিউক্লিয়াসের আমাদের সংখ্যাটাকে বোঝাচ্ছে, আমাদের প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন এই যে আমার এর উপর ডিপেন্ড করে আমার ব্যাসার্ধটা কত হবে, অর্থাৎ এখানে আমাদের প্রোটন প্লাস নিউট্রন মিলে কয়টা আছে তার উপর ডিপেন্ড করতেছে ব্যাসার্ধ কত। অর্থাৎ বুঝতে পারতেছো, ভিতরের প্রোটন নিউট্রন সংখ্যা যত বাড়বে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আস্তে আস্তে তত বাড়বে। তাহলে আমরা প্রথমে বললাম কি, আমাদের কোনো একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন কয়টা আছে, দ্যাট মিনস হচ্ছে ভর সংখ্যা কত, তার উপর ডিপেন্ড করে আমার নিউক্লিয়াসের ব্যাসার্ধটা কত। তাহলে আমরা একটা কথা বলতে পারি কি ভাইয়া, যেহেতু আরটা এর উপর ডিপেন্ড করে, এ কি সবার জন্য সেম না, সকল পরমাণুর জন্য এ সেম না, এক এক পরমাণুর ভর সংখ্যা এক এক রকম। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমার যে আর মানে হচ্ছে ব্যাসার্ধ যেহেতু আমার ভর সংখ্যার উপর ডিপেন্ড করে, তাহলে আমরা বলতে পারি সকল পরমাণুর ভর সংখ্যা যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে আমরা বলতে পারি সকল পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধটাও ভিন্ন ভিন্ন। তাহলে আমরা বলতে পারি যেহেতু সকল পরমাণুর এ সেম নয়, অতএব সবার আরও সেম না। তাহলে এই কথা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের পর্যায় সারণীতে যতগুলো পরমাণু আছে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি এভাবে ভাইয়া, তাদের ওই যতগুলো পরমাণু আছে প্রত্যেকটার ক্ষেত্রে তাদের কি নয়, তাদের আমাদের ব্যাসার্ধ সেম নয়, এক একটার ব্যাসার্ধ এক এক রকম। ইউরেনিয়ামের ব্যাসার্ধ যা, বেরিয়ামের ব্যাসার্ধ সেম না, থোরিয়ামের ব্যাসার্ধ সেম না, আমাদের এক একটার জন্য আমার এক এক রকম। টিনের ব্যাসার্ধ সেম না, গোল্ডের ব্যাসার্ধ সেম না, এক একটার এক এক রকম। তা কার উপর ডিপেন্ড করে? ভর সংখ্যার উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে ভাইয়ারা? ভর সংখ্যার উপর ডিপেন্ড করে। এবার আমাদের যে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করছেন। ওনারা যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে আমাদের এরকম। হ্যাঁ, সেটা হচ্ছে নিউক্লিয়াসের যে মানে ওনারা বিভিন্ন ধরনের মৌলের উপর, বিভিন্ন ধরনের পরমাণুর উপর এক্সপেরিমেন্ট চালাইলো। এক্সপেরিমেন্ট চালানোর পর ওনারা একটা জেনারেল ফরম্যাটে আসলো। অর্থাৎ এই যে এ বাড়লে আর বাড়ে এটা আমরা জানি, কিন্তু এটা কি সমানুপাতিক হারে বাড়ে অথবা কি হারে বাড়ে এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, কোনো সময় বর্গের সমানুপাতিক হইতে পারে, কোনো সময় 1/2 এর সমানুপাতিক হইতে পারে। তো কার সমানুপাতিক সেটা তো আমরা জানি না। হ্যাঁ, বিজ্ঞানীরা বলল আমাদের r³ হচ্ছে এর সমানুপাতিক। কি বলল? r³ হচ্ছে
এর সমানুপাতিক। অর্থাৎ যে কোনো একটা নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধের গণমূলটা কার সমানুপাতিক? ভর সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই আর কিউব ইকুয়ালস টু হচ্ছে একটা কনস্ট্যান্ট কে ইন্টু এ বলতে পারি। এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে, যদি এ পাশে যায় তাহলে কে টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 1/3 আসে। এই যে দেখো কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের উপর যদি 1/3 থাকে সেটাও কিন্তু আমার নতুন একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে বিজ্ঞানীরা একটু অন্যভাবে একটা নাম দিলেন, সেটা হচ্ছে কি, ওনারা এটাকে আর নট নাম দিল। কি নাম দিল? এটা কনস্ট্যান্ট আর নট এ টু দি পাওয়ার 1/3। এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, এখানে আর মানে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এখানে আর মানে হচ্ছে, এই ফর্মুলাটা আমাদের লাগবে, আর মানে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর মানে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এখানে এ মানে হচ্ছে ভর সংখ্যা, এখানে এ মানে কি? ভর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এখানে আর মানে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এবং এখানে এ মানে হচ্ছে ভাইয়া ভর সংখ্যা। আর মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং এ মানে ভর সংখ্যা। আর মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এ মানে হচ্ছে ভর সংখ্যা। এবং এখানে যে আমার আর নটটা দেখতেছ, এই আর নটটা হচ্ছে আমার একটা ধ্রুবক। আর নটটা কি? ধ্রুবক। এবং এই ধ্রুবকের ক্ষেত্রে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি? এখন আমার মনে প্রশ্ন আসতে পারবে, আমাদের এই ধ্রুবকটা কি সবার জন্য সেম? উত্তর হলো না, সবার জন্য সেম না, তবে প্রায় সেম। তাহলে কি বললাম? আমাদের আর নটের মান সকল পরমাণুর জন্য সেম না, তবে প্রায় কাছাকাছি। এখন কাছাকাছি যে রেঞ্জের ভিতরে থাকে সেই রেঞ্জটা হচ্ছে 1.2 থেকে, আর নটের ভ্যালুটা সাধারণত হয় 1.2 থেকে 1.5 FM। FM মানে কি? ফেমটোমিটার। জানো কি না? ফেমটোমিটার। FM মানে হচ্ছে ফেমটোমিটার। তাহলে আমরা বলতে পারি আর নট ইকুয়ালস টু হচ্ছে 1.2 ইন্টু 10 ইনভার্স 15 থেকে 1.5 ইন্টু 10 ইনভার্স 15 মিটার। অর্থাৎ ফেমটোমিটারকে আমরা মিটারে নিলাম, ফেমটোমিটারকে কি নিলাম? মিটারে নিলাম। তাহলে আমরা বলতে আর নটের মান 1.2 ইন্টু 10 ইনভার্স 15 মিটার থেকে 1.5 ইন্টু 10 ইনভার্স 15 মিটার, যে কোনো মান হইতে পারে। অথবা বলতে পারে 1.2 থেকে 1.2 ফেমটোমিটার থেকে 1.5 ফেমটোমিটার হইতে পারে। আবার অনেক সময় বলা হয় 1.2 থেকে 1.5 ফার্মি বলা হয়। কি বলা হয়? ফার্মি। ফার্মি বলতে আমরা ফেমটোমিটার বুঝি, ফেমটোমিটারটাকে আমরা বলতেছি ফার্মি। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাই, সিম্পল কথা হচ্ছে, তোমাকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করা হবে ভাইয়া, আমাদের যে কোনো একটা মৌলতার আমাদের ব্যাসার্ধ বের করার জন্য, যেমন তোমাকে বলা হলে, যেমন এখানে তোমার বইতে একটা ব্যাসার্ধ বের করা আছে, সেটা হচ্ছে ইউরেনিয়াম 238 এর ব্যাসার্ধ কত? ইউরেনিয়াম 238 এর ব্যাসার্ধ কত? তাহলে আমরা দেখো ব্যাসার্ধ বের করব। তাহলে ব্যাসার্ধ বের করার জন্য আর ইকুয়ালসটা আমরা বলতে পারি আর নট, আর নট এ টু দি পাওয়ার 1/3। তাহলে আর নটের মান কত? আর নটের মান আমার দেওয়া নাই। দেওয়া না থাকলে সাধারণত আমরা এই রেঞ্জের ভিতর যে কোনো একটা ধরলে হয়। আমাদের সাধারণত 1.4 ধরা হয় অ্যাভারেজ ভ্যালু, মানে 1.4 ইন্টু 10 ইনভার্স 15 মিটার ইন্টু এ মান হচ্ছে ভর সংখ্যা 238 হোল টু দি পাওয়ার 1/3। ক্যালকুলেশন করে যা পাবা, এত মিটার হচ্ছে আমার তার ব্যাসার্ধ, এত মিটার হচ্ছে তার ব্যাসার্ধ। এবং এখান থেকে তোমার যেটা পাইলো, ক্যালকুলেশন করে ফেমটোমিটারে নিল 8.67 ফেমটোমিটার। এটা হচ্ছে আমার ইউরেনিয়ামের আমাদের ব্যাসার্ধ। তাহলে বলো এখন নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো কি না? নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো কিনা? এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার সূত্র। তাহলে আমরা এভাবে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। কোন একটা পরমাণু আছে, সেই পরমাণু নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আমরা এভাবে বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে যে জিনিসটা বুঝলাম, প্রায় সকল পরমাণুর ক্ষেত্রে আর নোটের মান প্রায় কাছাকাছি, প্রায় সেম ধরা যায়, প্রায় সেম, এক্স্যাক্টলি নট সেম। তো আমরা এটা আইডিয়া করে যে কোনো একটা ভ্যালু ধরতে পারি। হ্যাঁ, তো যেমন পর্যায় সারণীর একেবারে লাস্টের দিকে যারা আছে তাদের ক্ষেত্রে 1.5 ধরা যায়, আর একটু আগে যারা আছে তাদেরকে 1.4 ধরা যায়, আর একটু আগে যারা আছে তাদেরকে 1.3 ধরা যায়, শুরুর দিকে যারা আছে তাদের ক্ষেত্রে 1.2 ধরা যায়। তো অ্যাভারেজ তুমি যে কোনো একটা জিনিস ধরে নিবা আর কি। হ্যাঁ, যেমন ইউরেনিয়াম একেবারে লাস্টেও না, ফার্স্টেও না, মিডলের একটু পরে, ওই জন্য এটার জন্য 1.4 ধরলাম। এটা এরকম কোনো নিয়ম নাই, তো এরকম রেঞ্জে তুমি ধরতে পারো। তো এক কথায় হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা?
এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করা শিখে গেলাম, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করা শিখে গেলাম, এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, সকল পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ সেম নয়। কেন? কারণ নিউক্লিয়াসের ব্যাসার্ধের জন্য বর সংখ্যা কাউন্ট করতে হয়, সবার যেহেতু বর সংখ্যা সেম না। যেমন ইউরেনিয়াম 238 না নিয়ে যদি ইউরেনিয়াম 235 নিতাম, তাহলে দুইটা কি সেম না? কেন? ইউরেনিয়াম 238 এর বর সংখ্যা হচ্ছে 238, আর ইউরেনিয়াম 235 এর বর সংখ্যা কি? আমাদের 235। সো তুমি এখানে 238 এর জায়গায় 235 বসালে সেম আনসার পাবা না। ওই কারণে প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা নিউক্লিয়াসের ব্যাসার্ধ আলাদা আলাদা, সেটা আমাকে ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে হয়। এটুক সবার ক্লিয়ার কিনা? এটুক সবার ক্লিয়ার কিনা? তাহলে এটা হচ্ছে আমরা কীভাবে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করবো সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা জানবো হচ্ছে এই সূত্রটা তোমাদের মুখস্থ করা লাগবে। হ্যাঁ, সূত্রটা মুখস্থ করা লাগবে। এবার তোমাকে জানতে হবে নিউক্লিয়াসের ঘনত্ব কীভাবে বের করতে হয়। কী বের করবো? নিউক্লিয়াসের ঘনত্ব। আসো আমরা নিউক্লিয়াসের ঘনত্ব বের করি। এবার আমরা বের করব হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। নিউক্লিয়াসের ঘনত্ব, এই নিউক্লিয়াসের ঘনত্ব যদি বের করতে যাই, নিউক্লিয়াসের ঘনত্ব যদি বের করতে যাই, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা নিউক্লিয়াসের ঘনত্ব বের করব। তো নিউক্লিয়াসের ঘনত্ব যখন বের করব, সিম্পল কথা হচ্ছে ভাইয়া, আমার এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। ওকে, তাহলে আমার এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ঘনত্ব আমরা বের করব। ওকে, ভালো কথা। এখন আমরা এই নিউক্লিয়াসের ক্ষেত্রে কি জানি, কি জানি? এই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা আমরা জানি হচ্ছে আর, এবং আর কিভাবে বের করতে হয়? উই ক্যান সে দ্যাট আর ইকুয়ালস টু হচ্ছে আর নট এ টু দি পাওয়ার 1/3 বলতে পারি একে। তো এটা আমরা চাইলে বলতে পারি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো ভাই, এটা হচ্ছে আমাদের আর। এখন হচ্ছে এটার যে আমাদের নিউক্লিয়াসের যে আমার টোটাল ভরটা, তাহলে আমাদের নিউক্লিয়াস যেটা, এই নিউক্লিয়াসের মোট ভর, এই মোট ভরকে আমি বলতেছি বড় হাতের এম। এখন আসি আমরা, প্রথম কথা হচ্ছে ভাই কী বের করবো? নিউক্লিয়াসের ঘনত্ব। তো ঘনত্ব রো ইকুয়ালস টু আমরা জানি m/v, তাহলে m/v। এখানে দেখো আমি কার ঘনত্ব বের করতেছি? নিউক্লিয়াসের ঘনত্ব। সো এখানে ভর মানে হচ্ছে নিউক্লিয়াসের ভর, এখানে বর মানে কার ভর? এখানে বর মানে হচ্ছে নিউক্লিয়াসের ভর, এখানে বর মানে নিউক্লিয়াসের ভর, এখানে আয়তন মানে হচ্ছে নিউক্লিয়াসের আয়তন, এখানে আয়তন মানে কার আয়তন? এখানে আয়তন মানে হচ্ছে নিউক্লিয়াসের আয়তন। তাহলে নিউক্লিয়াসের ভর ডিভাইড বাই নিউক্লিয়াসের আয়তন, এখান থেকে পেয়ে যাব নিউক্লিয়াসের ঘনত্ব। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ঘনত্ব, রো ইকুয়ালস টু m/v। উপর হচ্ছে নিউক্লিয়াসের ভর, নিচে হচ্ছে আমার নিউক্লিয়াসের আয়তন। এবার নিউক্লিয়াসের ভর বের করার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভাইয়া এ মানে কি? এ মানে হচ্ছে ভাইয়া আমাদের বর সংখ্যা। এ মানে কি আমরা বলতে পারি কি? বর সংখ্যা। এবং আমরা এটাকে একটু অন্যভাবে বলতে পারি ভাইয়া, এ মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক কি না? অবশ্যই ঠিক। এবং আমরা এটাও বলতে পারি ভাইয়া এ মানে হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এ মানে হচ্ছে কি ভাইয়া? নিউক্লিয়ন সংখ্যা। তাহলে এ কথাটার মিনিং হচ্ছে, এ মানে হচ্ছে ভর সংখ্যা, কারণ আমাদের নিউক্লিয়াসের ভরটা এর উপর ডিপেন্ড করতেছে, কারণ এ মানেই তো নিউক্লিয়ন, টোটাল যা আছে। এরপর আমাদের এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, কারণ এখানে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যাটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর প্রোটন প্লাস নিউট্রন মানে হচ্ছে নিউক্লিয়নও বলতে পারি। এখন তাহলে আমরা বলতে পারি একটা মোলের মধ্যে, একটা পরমাণুর মধ্যে কয়টা নিউক্লিয়ন আছে? অবশ্যই আমাদের ভাইয়া এ সংখ্যক নিউক্লিয়ন আছে। তাহলে আমরা বলবো এটার মধ্যে কয়টা নিউক্লিয়ন আছে? এ সংখ্যক নিউক্লিয়ন আছে, এ সংখ্যক নিউক্লিয়ন আছে। এখন নিউক্লিয়ন বলতে আমরা প্রোটন এবং নিউট্রন বুঝতেছি। এখন একটা নিউক্লিয়নের অ্যাভারেজ, যেহেতু সবগুলা আমাদের প্রায় সেম, তবে আমরা বলতে পারি অ্যাভারেজ আমরা যদি চিন্তা করি সবাই সেম, তাহলে একটা নিউক্লিয়নের ভর কত আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম একটি নিউক্লিয়নের ভর m, একটি নিউক্লিয়নের ভর ছোট হাতের m, একটি নিউক্লিয়নের ভর কত? ছোট হাতের m। তাহলে একটু ভালো করে খেয়াল করো, একটি নিউক্লিয়নের ভর ছোট হাতের m, এরকম নিউক্লিয়ন আছে এ সংখ্যক। এবং কোন একটা নিউক্লিয়াসের ভর বলতে আমরা কিন্তু তার আমাদের যতগুলো নিউক্লিয়ন আছে, যতগুলো কণা আছে সবার ভর বুঝি। তাহলে আমাদের বলো তো m সংখ্যক যদি নিউক্লিয়ন থাকে, একটা নিউক্লিয়নের ভর যদি m হয়, নিউক্লিয়ন সংখ্যা যদি a হয়, তাহলে পরমাণুর টোটাল ভরটা আমরা কি হবে একটু ক্যালকুলেশন করে বলো তো। টোটাল ভরটা কি হবে একটু বলো তো।
সাকিব হোসেন জিহান, তুমি বলতেছো লেখা বোঝা যাচ্ছে না, লেখা একবার 100% ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমার এখানে এইচডি চলতেছে, সেম সেম এটা, হয়তো তোমার এখানে নেট প্রবলেমের কারণে একটু ঝাপসা দেখাচ্ছে, বাট ভিডিওতে কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমি আনসার পেয়ে গেছি। কেউ বলে আম, কেউ বলে মা, এম এ হোয়াট এভার যাই বলো না কেন। তাহলে আমরা একটার যদি এম, একটার ভর যদি এম হয়, এই সংখ্যকের ভর হচ্ছে এম এ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, আমাদের এখান থেকে বলা যায় এম এ। এবার আসি ভাইয়া আমার ভি মানে কি আয়তন, কার আয়তন? নিউক্লিয়াসের আয়তন। তো নিউক্লিয়াসটা এটা কিসের ন্যায়? গোলকের ন্যায়। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাইয়ের কিউব। তাহলে 4/3 পাই, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? আর কিউব বসাই দিলাম। ওকে, আর আরেকজনের বলতেছে আম্মা। আচ্ছা দেখি, তাহলে আমাদের মা আম্মা একটা বললে হইলো। তাহলে আমরা বলতে পারি এম এ ডিভাইড বাই 4/3 পাইয়ের কিউব। এবার আসো ভাইয়ারা, আমার উপরে আছে এম এ, নিচে আছে 4/3 পাই আর কিউব। আর এর মান কত? আর এর মান হচ্ছে ভাইয়া, আমরা জানি আর নট এ টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো ভাইয়া? এম এ ডিভাইডেড বাই 4/3 পাই, আর নটকে হোল কিউব করলে আর নট কিউব, এ টু দি পাওয়ার 1/3কে হোল কিউব করলে আমরা এ পাচ্ছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এ চলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাইয়া? 3m ডিভাইডেড বাই 4 পাই আর নট হোল কিউব, এটাকে আমরা বলতেছি নিউক্লিয়াসের ঘনত্ব। নিউক্লিয়াসের ঘনত্ব, তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের ঘনত্ব রো। তাহলে কোনো একটা নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের ঘনত্ব রো বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। এখন সিম্পল হিসাব আসতে পারে, ভাইয়া এটা কি এর উপর ডিপেন্ড করে? না ভাইয়া, এর উপর ডিপেন্ড করে না। কেন? এর মান যাই হোক, এই তো কাটাকাটি গেছে, এর মান 10 হোক, 20 হোক, 30 হোক, যাই হোক, আনসার সেম আসবে। সো আমরা দেখতেছি ঘনত্ব, এই ঘনত্বটা এর উপর, ঘনত্ব এর উপর নির্ভর করে না, ঘনত্ব এর উপর নির্ভর করে না। তো ঘনত্ব যদি এর উপর নির্ভর না করে, ঘনত্বটা যদি এর উপর নির্ভর না করে, তো আমাদের এ মানে কি? ভর সংখ্যা। এক এক পরমাণুর জন্য এক এক মোলের জন্য, এক এক পরমাণুর জন্য ভর সংখ্যা এক এক রকম। তো আমাদের এটা ভর সংখ্যার উপর ডিপেন্ড করে না। ওই কারণে আমরা বলি প্রায় সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব সেম। নিউক্লিয়াসের ঘনত্ব কেমন? একই। প্রায় সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব একই। আই রিপিট এগেইন, সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব একই। এটুকু আমরা বুঝছি কিনা? কারণ এই ঘনত্ব কার উপর ডিপেন্ড করে না? এই ঘনত্ব আমাদের বর সংখ্যার উপর ডিপেন্ড করে না। একটু আগে দেখছিলাম ব্যাসার্ধটা বর সংখ্যার উপর ডিপেন্ড করে, কিন্তু আমার যে ঘনত্বটা, এই ঘনত্ব বর সংখ্যার উপর ডিপেন্ড করে না, কারণ ফর্মুলায় কোনো বর সংখ্যা নাই, কাটাকাটি গেছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু বর সংখ্যার উপর ডিপেন্ড করে না, প্রায় সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব সেম। আই রিপিট এগেইন, প্রায় সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব সেম। প্রায় সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব কেমন? একই। আশা করি একটু বুঝতে পারছো। এবার আসো, অনেকদিন পর কেমিস্ট্রি ফিল পাচ্ছি, মানে কেমিস্ট্রি পড়াচ্ছি। তো এমনিতে তোমার বইতে একটা ক্যালকুলেশন দিয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়নের ভরের মানটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 কেজি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আর্নের মান হচ্ছে 1.4 ফেমটোমিটার। এটা যদি আমরা বসাই এখানে, তো রো এর ফর্মুলা কি? রো ইকুয়ালস টু 3m ডিভাইডেড বাই 4 পাই আর নট হোল কিউব। এম এর মান বসাইলাম, আর নটের মান বসাইলাম, ক্যালকুলেশন করবো। ফেমটোমিটারটাকে মিটারে নিবা, ক্যালকুলেশন করার পর আনসার পাচ্ছি এরকম। তুমি ক্যালকুলেশন করবা, আমি দেখে বলে দিচ্ছি 1.45 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। পারলে এই ডেটাটা মুখস্থ রাখিও এমসিকিউর জন্য। সেটা হচ্ছে কি? নিউক্লিয়াসের ঘনত্ব কত? 1.45 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ঘনত্ব। এটা হচ্ছে কি? নিউক্লিয়াসের ঘনত্ব। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো।
বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? একজনে বললো এম ইকুয়ালস টু এম এ আরেকবার। আমরা বলছিলাম এম মানে কি নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়ন থাকে। নিউক্লিয়ন বলতে প্রোটন নিউট্রন দুইটাই মিন করে। তাহলে এরকম নিউক্লিয়ন কয়টা আছে? এ সংখ্যক, ভর সংখ্যার সমান। তো ভর সংখ্যার সমান যদি নিউক্লিয়ন থাকে তাহলে আমরা বলবো একটা নিউক্লিয়নের ভর যদি ছোট হাতের এম হয়, এ সংখ্যক নিউক্লিয়নের ভর কত? ঐকিক নিয়ম এম ইন্টু এ, সেটাই করছি। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা আচ্ছা একটু ভালো করে খেয়াল করি। এবার আমাদের হচ্ছে একীভূত পারমাণবিক ভর একক। একীভূত পারমাণবিক ভর একক। আমাদের একীভূত পারমাণবিক ভর একক, বা আমরা ইংলিশে বলতে পারি ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। এটাকে আমরা সাধারণত প্রকাশ করা হয় যেমন 1U অথবা 1AMU দ্বারা। তাহলে আমি আবারও বলতেছি একীভূত পারমাণবিক ভর একক আগে শুধুমাত্র পারমাণবিক ভর একক নামে পরিচিত ছিল। কেউ এটাকে AMU লেখে, কেউ ইউ লেখে। তো মেইনলি আমাদের রিয়েলি লেখা উচিত হচ্ছে 1U, তবে আমরা AMU লিখেছি, তোমার যেটা লেখো কোনো সমস্যা নাই। তাহলে 1U বা 1AMU আমরা যেটা বলি নাকি ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। হ্যাঁ, কারণ তোমাদের যে আমাদের প্রোটন নিউট্রন এদের যে আমরা ভরগুলো দেওয়া থাকে, এই ভরগুলো কিন্তু আমার এরকম কেজি টেজিতে দেওয়া থাকে না। ভরগুলো কিসে দেওয়া থাকে? আমাদের অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া থাকে। হ্যাঁ, তো এই জায়গা থেকে কিভাবে কনভার্ট করে আমি আমার জায়গা মতো আসতে পারবো সেটাই আমরা দেখব। এবং বিভিন্ন ধরনের যে কণা, এই কণার মধ্যে কিন্তু এটা সঞ্চিত শক্তি সঞ্চিত থাকে। কারণ বিজ্ঞানী আইনস্টাইন আমাদেরকে বলে দিয়েছিল E=mc²। তাহলে যাদের ভর আছে ওই সকল কণার মধ্যে কিন্তু একটা শক্তি আমার সঞ্চিত থাকে। তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলোর মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত আছে, কি পরিমাণ শক্তি সে আমাদেরকে দিতে পারে তা কিন্তু আমরা বলতে পারি। ওকে, সেই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখন আমার কথা হচ্ছে পারমাণবিক ভর এটা জানলাম। এখন হচ্ছে এই যে 1U বলো আর 1AMU বলো, এটা বলতে কি মিন করে? এটা বলতে যেটা মিন করে সেটা হচ্ছে একটি কার্বন 12 পরমাণুর, আমাদের কার্বন 12 এর 12 ভাগের 1 অংশ। কার্বন 12 এর 12 ভাগের 1 অংশ। তুমি একটা কার্বন 12 নাও, তার ভরটা হিসাব করো। তার ভরটা হিসাব করার পর সেটাকে তুমি 12 দ্বারা ভাগ করবা। আই রিপিট এগেইন, কার্বন 12 যেটা আছে, কারণ আমরা জানি অনেকগুলো আইসোটোপ আছে, তাই না? অনেকগুলো আইসোটোপ আছে। তো এখন অনেকগুলো আইসোটোপ থাকলে তার মধ্যে থেকে কার্বন 12 যেটা আছে তার ভরকে তুমি 12 দ্বারা ভাগ করলে যেটা পাবা তাকে আমরা বলি অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট 1U বা 1AMU। এবং এটার মান যদি তুমি চিন্তা করো সেটা হচ্ছে 1.66
1.6605,390 ইন্টু 10 ইনভার্স 27 কেজি, এটা হচ্ছে 1 ইউ এর মান। তাহলে আমি আবারও বলতেছি 1 ইউ এর মান হচ্ছে এত, 1 ইউ এর মান হচ্ছে 1.6605,390 ইন্টু 10 ইনভার্স 27 কেজি, এটা হচ্ছে 1 ইউ বা 1 এমইউ এর মান। এবং আমরা এই অধ্যায়ে বিভিন্ন ধরনের ম্যাথ যখন করব, সেই ম্যাথ করার সময় তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অধ্যায়ের লাস্টের দিকে আমরা নিউক্লিয়ার প্লান্ট নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে আমাদের যে কি বলেন, আমাদের নিউক্লিয়ার যে প্লান্টগুলো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা কি, নিউক্লিয়াসের ভাঙ্গনের মাধ্যমে, অর্থাৎ যে আমাদের শিকল বিক্রিয়া বা তেজস্ক্রিয়তার মাধ্যমে আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু সবগুলো তোমার কণার গতির কারণে হয়, যে আমাদের তেজস্ক্রিয়তা ক্ষয়ের কারণে বিভিন্ন ধরনের কণাগুলো আমাদের গতিশীল হচ্ছে, ঠিক আছে। তার কারণে আমার এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শক্তি। এই ভরটাকে আমরা শক্তিতে রূপান্তর করতে গেলে সেখানে সবগুলো ভর এমইউতে দেওয়া থাকবে, নিউক্লিয়াসের সবগুলো জিনিস আমার এই ইউনিটে দেওয়া থাকে। ওই কারণে এই ইউনিটটাকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে হয় সেটা আমাদেরকে জানতে হয়। এখন আসো আমরা করি আমাদের 1 ইউ বা 1 এমইউ এর সমতুল্য শক্তি, এটা এর সমতুল্য যে শক্তি, সেই শক্তিটা আমরা কাউন্ট করি। এই জিনিসটা প্রত্যেকটা ম্যাথে লাগবে। তো আমরা জানি শক্তিটা হচ্ছে E = mc স্কোয়ার। তো m = কত, 1 ইউ ইন্টু সি স্কোয়ার। 1 ইউ মানে কত, 1 ইউ মানে হচ্ছে 1.6605,390 ইন্টু 10⁻⁻27 কেজি ইন্টু আলোর ব্যাগ। আমরা জানি 3 × 10⁸। তবে আলোর প্রকৃত ব্যাগ হচ্ছে আমাদের 2.9979 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রকৃত মান। হ্যাঁ, আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাবো সামথিং কিছু একটা জুল পাবো, এত জুল পাবো। জুলটাকে আমরা কি করব, 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করে আমরা এখান থেকে ইলেকট্রোভোল্ট পাবো। ইলেকট্রোভোল্টটাকে 10⁻6 দ্বারা ভাগ করে মেগা ইলেকট্রোভোল্ট পাবো। তো আমরা সবসময় এটাকে মেগা ইলেকট্রোভোল্টে রাখবো। তাহলে ই এর মানটা কত আসে, ই এর মানটা হচ্ছে আমাদের শেষ পর্যন্ত তোমাদের ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ই এর ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা এটা বলতে পারি আমাদের এটার মান হচ্ছে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট, 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে এটা হচ্ছে কার মান, ই এর মান। কার জন্য, 1 ইউ এর জন্য। তাহলে আমরা বলতে পারি 1 ইউ বা 1 এএমইউ এর সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। কত, 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। 1 ইউ এর সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া পরীক্ষা কি আমরা এভাবে করব না করব না? পরীক্ষার জন্য তোমাকে একটা সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিব, সেই সহজ পদ্ধতি এখন আলোচনা করব। তবে আগে আমাকে বলো এটা বুঝছো কিনা, সমতুল্য শক্তি 931.5 মেগা ইলেকট্রোভোল্ট, এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলো। এতটুকু বুঝছি কিনা একটু বলো কমেন্টে, আমরা এতটুকু বুঝছি কিনা। ওকে, এবার তাহলে আমরা এই অধ্যায়ে কিন্তু এই ধরনের ম্যাথগুলো করা লাগবে। সেই ম্যাথ করার ক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করো। সেই ম্যাথ করার ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা করব। হ্যাঁ, আমার মনে করো বলা আছে ভর সমান 1 ইউ। হ্যাঁ, শক্তিটা কত, আমরা দেখো আগে তোমাকে একটা কথা বলি, একটু আগে শক্তিটা বের হয়েছে কত, শক্তিটা বের হয়েছে আমাদের 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। তো ই ইকুয়ালস টু কত আমরা জানি, এমসি স্কয়ার না, ই ইকুয়ালস টু আমরা জানি এমসি স্কয়ার ইকুয়ালস টু আসলে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা বলতে এম এর মান কত ছিল, 1 ইউ। 1 ইউ ইন্টু সি স্কয়ারের মান হচ্ছে আসলে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট, ঠিক কি না? হ্যাঁ ঠিকই তো, এটার মানেই তো এটা বের হয়েছিল। তাহলে এটার মান যদি এটা বের হয়, 1 ইউটা তো আর শক্তি না, 1 ইউ তো ভর। তাহলে এটা কি, এটা 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার।
এখন থেকে তুমি ম্যাথ করার জন্য তোমার সহজ নিয়ম, ম্যাথ করার জন্য সহজ নিয়ম মাথায় রাখবা। 1u বলো AMU বলো, আবারও বলতেছি, বারবার বলতেছি, 1u আর 1AMU বলা সেম কথা। তাহলে আমরা 1u বললে আমরা 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই সি স্কয়ার বসাই দিব। যেমন পরীক্ষায় বলা হলো কি, পরীক্ষায় বলা হলো ভর ইকুয়ালস টু হচ্ছে 0.00357 মেগা এত AMU, বা আমাকে বলা হলো এত ইউ। এখন আমরা কিভাবে করব? তো আমরা জানি E ইকুয়ালস টু MC স্কোয়ার। তাহলে আমরা M ইকুয়ালস টু কত জানি? 0.00357 এত ইউ মানে কি? এত ইন্টু 1u না, সিম্পল হিসাব, ইন্টু সি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 0.00357 ইন্টু 1u এর মান কত? আমরা এখানে একটু লাল কালার লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1u এর মান কত? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার তো আমার আছে। এবার সি স্কোয়ার কাটাকাটি, তাহলে তুমি কি পাচ্ছ? 0.00357 ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। দুইটাকে ক্যালকুলেশন করে যত পাবা এত মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে তোমার আনসার। তাহলে খেয়াল করো তুমি কত ইজিলি করে ফেলতে পারছো, মান টান বসানো ছাড়া ডাইরেক্ট করে ফেলছো, এবং তুমি পরীক্ষা এভাবে করতে পারবা। তাহলে তোমরা পরীক্ষা যেভাবে করবা, শক্তি কিভাবে বের করবা? AMUতে দেওয়া থাকলে শক্তি আমরা এভাবে বের করবো, AMU বলো ইউ বলো, আমাদের দেওয়া থাকলে আমরা শক্তি এভাবে বের করবো, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই সি স্কয়ার, তার জায়গায় বসাই দিব। এরপর ক্যালকুলেশন করে আমরা শক্তিটা বের করে ফেলবো। এভাবে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করব। এই ধরনের আমরা এভাবে আমরা কি বিভিন্ন ধরনের ম্যাথ করব। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। বলো এতটুকু বুঝছো কিনা? এই জিনিসটা কিন্তু ম্যাথে বারবার করা লাগবে। আচ্ছা, একজন বললো M সমান 1u কেমনে? আমরা বলতেছি যে 1u ভরের কিছু একটা আছে। আমি যদি বলি 10 কেজি ভরের কিছু একটা আছে, তার সমতুল্য শক্তি কত? তো তুমি তখন এই যে E ইকুয়ালস টু MC স্কয়ার, M এর জায়গায় তুমি 10 কেজি বসাইতে না? ওইরকম আমি বলছি ভর হচ্ছে 1u যদি ভর হয় তখন শক্তিটা কত আমাদের সেটা বের করতে হয়। তো ভর হচ্ছে আমার 1u, তো ইউতে তো আমরা ব্যবহার করতে পারি না, কেজিতে ব্যবহার করতে হবে। ইউ থেকে কেজিতে কনভার্ট করে ক্যালকুলেশন করে এটা পাইছিলাম। এখন থেকে তোমার জন্য ওই জন্য সোজা নিয়ম, 1u সমান এত মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই সি স্কয়ার, ডাইরেক্ট করে ফেলো। এই কনসেপ্টটা পারবা কিনা বলো? আচ্ছা, কয়েকজন জিজ্ঞেস করলো সেকেন্ড লাইনে আমাদের এখানে 1u দ্বারা কেন, আমাদের 1u দ্বারা কেন গুণ করছি? আমাদের m এর মান হচ্ছে 1u, ওই কারণে 1u বসাইলাম, 1u এর মানটা আমরা জানলাম। এবার আসো এখানে কেন আমি ইন্টু 1u দিলাম? আচ্ছা তুমি আমারে বলো না, তোমার কাছে আছে 10 AMU, তুমি তাকে 10 ইন্টু 1AMU লিখতে পারবা না? বা আমাদের 10 ইন্টু 1u লিখতে পারবা না? অবশ্যই পারো, 10 একে 10। সেটা করার কারণ একটাই, আমি তো 1u এর মান জানি, 1u এর মান আমি জানি। তো যেহেতু জানি, আমি ওইটাকে ইন্টু 1, যে কোনো সংখ্যা ইন্টু 1 মানে তো সেই সংখ্যাই, তাহলে ওই সংখ্যাটাকে রেখে সাথে 1u দিলাম। তাহলে কি হলো? এই 1u এর জায়গায় 1u এর মান বসাই দিতে পারবো, ক্যালকুলেশনগুলো আনসার বের হয়ে যাবে। ওই কারণে আমি এই কাজটা করছি, অর্থাৎ যাতে করে আমরা 1u এর মান বসাতে পারি। কারণ আমরা জানি 1u এর মান কত সেটা আমার মুখস্থ, 1u এর মান কত সেটা আমার মুখস্থ। এবার বলো ক্লিয়ার হয়েছে কিনা? এক্সামে তোমরা এভাবে করবা, এক্সামে এভাবে করবা, এই যে এইভাবে। এবার কয়টা জিনিস তোমাকে জানতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে কয়টা ডেফিনেশন তোমাকে জানতে হবে। 1 নম্বর ডেফিনেশন,
নিউক্লিয়ন। নিউক্লিয়ন কী জিনিস, এগুলো হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বার প্রোটন কি বা প্রোটনের ধর্ম কি। 3 নাম্বার নিউট্রন কি, নিউট্রনের ধর্ম কি। 4 নাম্বার হচ্ছে নিউক্লাইড কি, নিউক্লাইড কি। এরপর আইসোটোপ কি, আইসোটোপ। এরপর আইসোটোন, আইসোটোপ, আইসোটোন। এরপর আইসোবার। এরপর আছে আইসোমার। এই ডেফিনিশনগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন টার্গেট হচ্ছে আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান লাস্টের দিকে আমরা দেখব যে আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিভিন্ন শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে কীভাবে উৎপন্ন হয়, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তোমাকে ঢুকতে হলে তোমাকে যেটা সম্পর্কে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তা নিয়ে আমাদেরকে অনেক কথা বলতে হবে। তেজস্ক্রিয়তা কী জিনিস, কীভাবে হয়, এখানে কী কী কণা নির্গত হয়, কীভাবে নির্গত হয়, কোনটা আলফা কোনটা বিটা কোনটা গামা, আলফার ধর্ম কী, বিটার ধর্ম কী, গামার ধর্ম কী, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করছে, কে নোবেল প্রাইজ পাইছে, তারপর হচ্ছে তোমার এই ধরনের জিনিসগুলো আমরা সবগুলো বলবো, এদের একক কী সব কথা আমরা বলবো, তবে আজকে নয়, সেটা হচ্ছে আগামী ক্লাসে। তোমাদের এতটুকু পর্যন্ত পুরোটা হোমওয়ার্ক থাকবে এবং আগামী ক্লাসে আমরা যে কাজটা করব, আগামী ক্লাসে আমরা আমাদের বাকি যে অংশটা অর্থাৎ তেজস্ক্রিয়তার পার্টে আমরা ঢুকবো এবং এই তেজস্ক্রিয়তা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব। সেখানে আমাদের ওই তেজস্ক্রিয়তা অংশ থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি সৃজনশীল আসে এবং তেজস্ক্রিয়তার ম্যাথগুলো খুবই ইজি, কিন্তু কথা হচ্ছে আমরা ওই ইজি কাজে থাকি একটু করে বিজি, যার কারণে আমাদের ঝামেলা হয়ে যায় পরীক্ষার মধ্যে, আমরা ধরতে পারি না কোনটা কী জিনিস। আসলে আমি তোমাকে ওই জিনিসটাই শিখাবো, ম্যাথ করার সময় তুমি কোন জায়গায় আটকাবা সেটা আমি ধরে ধরে আগাবো, যাতে করে ম্যাথে তোমার ভুল না হয়। কারণ দেখো, আমার কথা হচ্ছে ভুল মানুষ একবারই করে, বারবার করে না, বাট সেই ভুল করাটা যদি পরীক্ষার হল হয় তাহলে সেটা কিন্তু আমাদের হয় না। ওই কারণে ক্লাসের মধ্যে যদি আমরা ভুলটা শুধরাইয়া দিই তাহলে আমাদের ভুল করার সম্ভাবনা থাকে না। ওই কারণে আমরা পড়ানোর সময় এমনভাবে পড়াবো যাতে করে তুমি অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা যেসব জায়গায় ভুল করে আমি সেগুলো ফোকাস করে পড়াবো। এটা অলওয়েজই তোমরা দেখো এভাবে পড়াই। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।